আসসালামাইকুম লাইফস্টাইল অ্যান্ড ওয়েলবিং সিরিজের এই ভিডিওতে আমরা কথা বলবো ওভার থিঙ্কিং নিয়ে। কি কি লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনি একজন ওভার থিঙ্কার, এই ওভার থিঙ্কিংয়ের কজ বা কারণগুলো কি কি, আপনি এখান থেকে মুক্তি পাবেন কিভাবে বা ওভার থিঙ্কিংটা স্টপ করবেন কিভাবে, এবং পুরোপুরি কি আসলে ওভার থিঙ্কিংটা স্টপ করা যায় নাকি আপনি এটাকে দমিয়ে রেখে আপনার লাইফস্টাইলটাকে আরও বেটার করতে পারবেন। সো বিস্তারিত কথা বলবো ওভার থিঙ্কিং নিয়ে। ওভার থিঙ্কিং ব্যাপারটা কিন্তু আমাদেরকে খুবই পীড়া দেয়, একটা মানসিক পীড়াদায়ক অবস্থা। এই যে দেখেন এখানে একজন ভদ্রলোক, সে যখন ওভার থিঙ্কিং করতেছে তার ব্রেনের অবস্থাটা দেখেন, মানে তার মাথার মধ্যে কি চলতেছে, আসলে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা না? যাই হোক, আমরা বিস্তারিত কথা বলবো ওভার থিঙ্কিং নিয়ে। তো প্রথমে আমরা দেখি যে কি কি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি একজন ওভার থিঙ্কার। আপনি একটা জিনিস নিয়ে চিন্তা করতেই থাকবেন, অ্যানালাইসিস করতেই থাকবেন। ইউ জাস্ট অ্যানালাইজ এই একটা লক্ষণ থাকবে আপনার মধ্যে। এবং আপনি সবসময় চিন্তা করবেন, যদি এটা হয়, যদি এটা করি এটা হয়, যদি এটা হয়ে যায়। সো এই যে হোয়াট ইফ এই কোশ্চেনটা আপনার মাথায় সবসময় ঘুরবে, এবং আপনি যেটা করবেন মেইনলি একটা ডিসিশন প্যারালাইসিস বা অ্যানালাইসিস প্যারালাইসিসে ভুগবেন। আপনি যে কোনো একটা জিনিস নিয়ে অ্যানালাইসিস করতে করতে আপনি অনেক ইনফরমেশন গ্যাদার করে ফেলবেন, যার পর আপনি আসলে সঠিক ডিসিশনটা নিতে পারবেন না, এবং সঠিক ডিসিশন আপনি আসলে নিতে পারেন না। যদি না নিতে পারেন তাহলে আপনি একজন ওভার থিঙ্কার। সো আপনি ডিসিশন মেক করতে পারেন না ঠিকমতো, এবং আপনি নিজেকে প্রচুর ব্লেম দেন, নিজের সমালোচনা করেন প্রচুর। আত্মসমালোচনা ভালো, কিন্তু একটা লিমিট পর্যন্ত। নিজের প্রচুর সমালোচনা করেন, নিজেকে প্রচুর ব্লেম দেন, এবং ইউ আর এ পারফেকশনিস্ট। মানে আপনি চেষ্টা করেন আপনার আন্ডারে যে কাজগুলো আছে সব কাজগুলো একদম নিখুঁত হবে, পারফেক্ট হবে। আপনিও মানুষ হিসাবে একদম পারফেক্ট হবেন, এবং আপনার সাথে যারা আছে তারাও পারফেক্ট হবে। মানে সব কিছু সম্পর্কে আপনি একদম পারফেকশনিস্ট একটা ভাইব রাখেন। সো এটা ওভার থিঙ্কিংয়ের অন্যতম একটা সাইন। তারপর আপনি যে কোনো জিনিস পার্সোনালি নিয়ে নেন, এবং আপনি সব কিছুতে একটা সেকেন্ড গেজ রাখেন, এবং আপনার মধ্যে প্রচুর রিগ্রেট থাকে কোনো কিছু নিয়ে। আচ্ছা, এটা বোধহয় না করলেই পারতাম, এটা 2 বছর আগে যদি এমন হইতো। মানে আপনি প্রেজেন্ট মুমেন্টে ইউজুয়ালি থাকতে পারেন না। অনেক সময় পাস্টের কোনো বিষয় নিয়ে আপনি চিন্তা করতে করতে, এটা যদি এমন না হয় এমন হইতো, এটা যদি তেমন না হয় তেমন হইতো। সো এবং আপনি ইউ ক্যান্ট লেট থিংস গো অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস বাদ দিলাম, এই যে এইভাবে আপনি বাদ দিতে পারেন না। সো এই সাইন সিমটমগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে ইউ আর ওভার থিঙ্কার। সো এই ওভার থিঙ্কিংয়ের কজগুলো কী কী? ওভার থিঙ্কিংয়ের কজ হচ্ছে আপনি জেনেটিক ফ্যাক্টর একটা কজ। যদি আপনার মা বাবা তাদের মধ্যে ওভার থিঙ্কিংয়ের হচ্ছে ব্যাপারটা থাকে, সেটা আপনার মধ্যে আসতে পারে। আচ্ছা, ইলিউশন অফ কন্ট্রোল, আপনি সবাইকে কন্ট্রোল করতে চান, এরকম একটা ভাইব যদি আপনার মধ্যে থাকে, একটা ভ্রম যদি আপনার মধ্যে থাকে যে না আমি সবাইকে কন্ট্রোল করব। এবং স্ট্রাইভিং ফর পারফেকশন, এই যে আমি যেটা বললাম, এই পারফেকশনিজম, এই ব্যাপারটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, এবং এই ব্যাপারটা না আপনাকে ভালো রাখবে, না আপনার চারপাশে যে মানুষজন আছে তাদেরকে ভালো রাখবে। সব কিছুতে আপনি নিজেকেও পারফেক্ট দেখতে চাইবেন, এবং আপনার আশেপাশে যেসব মানুষজন থাকবে, আপনার বন্ধু বান্ধব, মা বাবা, ভাই বোন, প্রিয়জন, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, সবাইকে আপনি একদম পারফেক্ট ভাইব দিয়ে চিন্তা করবেন, কিন্তু আসলে আমরা মানুষ হিসেবে কেউ পারফেক্ট না, ঠিক আছে? এবং চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, এটা একটা অন্যতম কারণ, চাইল্ডহুড ট্রমা। এই চাইল্ডহুড ট্রমা নিয়ে আমি বিস্তারিত একটা সিরিজ বানাবো, সেই সিরিজে চাইল্ডহুড ট্রমা নিয়ে আমি কথা বলবো। ছোটোবেলার অনেক পাওয়া না পাওয়া, ছোটোবেলার অনেক বেদনা, আঘাত, যে ব্যাপারগুলো আপনাকে মর্মাহত করে তুলছে, যে ট্রমাগুলো আছে, সেই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি আপনি ছোটো সময় সাপোর্ট তো পান না, যে সাপোর্টটা পাওয়ার কথা ছিল, যার কারণে সব কিছুতে আপনি একটা সেকেন্ড গেস রাখেন, বা হোয়াট ইফ যদি এটা হয় না হয়, এটা হয়, এরকম একটা চিন্তাভাবনা আপনার মধ্যে থাকে। কিছু অবজারভেশনাল লার্নিং থাকে, এবং এই স্ট্রেস তো আমাদের কার জীবনে নাই, সবার জীবনে আছে। সো স্ট্রেসের কারণেও আমরা ওভার থিঙ্কিং করি অনেক সময়। সো আমরা ওভার থিঙ্কিংয়ের কারণ দেখলাম, ওভার থিঙ্কিংয়ের সাইন দেখলাম। এখন মূল আলোচনা, আমরা এই ওভার থিঙ্কিং থেকে আসলে কিভাবে এটাকে আসলে একেবারে যাবে, নাকি আমরা আসলে এটাকে একটু বেটার করতে পারবো সিচুয়েশনটা। সো সেই সমাধানগুলো নিয়ে আমরা কথা বলি। প্রবলেম তো আমাদের জীবনে থাকবে, উই হ্যাভ টু ফোকাস অন সলিউশন, আমাদেরকে সলিউশনে ফোকাস করতে হবে। সো প্রথম সলিউশনটা হচ্ছে আইডেন্টিফাই দ্য ট্রিগার্স, যে কোন কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনাকে ওভার থিঙ্কিং করতে বাধ্য করে। সো আপনি সেই ট্রিগারগুলো আইডেন্টিফাই করবেন আগে, যে এই আপনার ছোটোবেলার একটা প্রাপ্তি বা অপ্রাপ্তি আছে, সেই অপ্রাপ্তিটা আপনাকে কষ্ট দেয় প্রায়, এরকম কোনো একটা ঘটনা দেখলে আপনি হয়তো অতিরিক্ত চিন্তা করা শুরু করেন। বা আপনি একজন স্টুডেন্ট, ধরুন আপনি মেডিকেল স্টুডেন্ট, আপনার কালকে একটা পরীক্ষা আছে, আইটেম আছে, সো এটা যদি না পারি তাহলে কী হবে, অপমান করবে, এই করবে সেই করবে। বা আপনি কারোর সাথে একটা সম্পর্কে আছেন, ব্যাপারটা এরকম হলে কী হবে, এরকম হবে।
বা আপনি বাসার মধ্যে একটা ফ্যামিলি সিচুয়েশন এরকম হবে ওরকম হবে। সো কোন কোন জিনিসগুলো আপনাকে অ্যাকচুয়ালি ওভার থিঙ্কিংয়ের মধ্যে দিয়ে নিয়ে যায়, সেই পয়েন্টগুলো, সেই ট্রিগার পয়েন্টগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে সবার আগে। সো আপনি যদি এই প্যাটার্নটা আগে জানতে মানে বুঝতে পারেন, নিজেকে বোঝাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি প্যাটার্নটা বুঝতে পারেন, ট্রিগারগুলো বুঝতে পারেন যে কোন কোন জিনিসগুলো আপনাকে ওভার থিঙ্কিংয়ের দিকে নিয়ে যায়, তাহলে পরবর্তী স্টেপগুলো কিন্তু আরও ইজিয়ার হবে আপনার জন্য। পরের স্টেপটা কি? পরের স্টেপটা হচ্ছে চ্যালেঞ্জ ইউর থট। যখন এই পয়েন্টগুলা, এই যে ব্যাপারগুলো ট্রিগার করে আপনাকে, সেগুলো যখন আপনার জীবনে ঘটে যাবে আপনার সাথে, তখন আপনি এই থটগুলো আপনার মাথায় আসবে, এটা কেন এমন হইলো, এটা কি হবে এখন। সো এই যে থটটাকে আপনি চ্যালেঞ্জ জানাবেন। কীভাবে চ্যালেঞ্জ জানাবেন? এইটা হচ্ছে মেইন আলাপ। সেটা হচ্ছে এটা, ইজ দিস থট হেল্পফুল, মানে এই যে চিন্তাটা আমি করতেছি, এটা হইলে এটা হইতো, এই চিন্তাটাকে আসলে হেল্পফুল কিনা, এটা হচ্ছে আপনার প্রথম চিন্তা থাকবে। এবং সেটা দিয়ে আপনি কিন্তু আপনার ওভার থিঙ্কিংটাকে কীভাবে চ্যালেঞ্জ জানাইতে পারেন, সেটা হচ্ছে যদি হেল্পফুল হয় তাহলে সেই চিন্তাটা আপনি অবশ্যই করবেন। যদি হেল্পফুল না হয়, যে না আমি শুধু শুধু এই চিন্তাটা কেন করতেছি, সো তখন কিন্তু চিন্তাটা এখানে আপনি স্টপ করে দেবেন। ঠিক আছে? সো আপনার থটকে অবশ্যই চ্যালেঞ্জ জানাইতে হবে, এইটা ভেবে যে আমি যে চিন্তাটা করতেছি এটা কি আসলে এটার কোনো বেনিফিট আছে কিনা, আমার এই চিন্তা কি আসলে এই ঘটনাটাকে এখানে শেষ করে দিতে পারবে কিনা, বা এই ঘটনার সমাধান বের করতে পারবে কিনা। যদি ঘটনাটা এখানে শেষ করতে না পারে, সমাধান বের করতে না পারে, তাহলে শুধু শুধু চিন্তা করে প্যারা নেওয়ার দরকার নাই। ব্যাপারটা বুঝাইতে পারলাম? আচ্ছা, এরপরের ব্যাপারটা, সেট এ টাইম লিমিট ফর ডিসিশন। ব্যাপারটা হচ্ছে এটা, যারা ওভার থিঙ্কার তারা আসলে ডিসিশন ঠিকমতো মেক করতে পারে না, অ্যানালাইসিস প্যারালাইসিসে ভোগে। সো আপনি একটা টাইম বাউন্ড রাখবেন যে কোনো একটা কাজের জন্য বা যে কোনো একটা ডিসিশন মেকিংয়ের জন্য, যে আমি এতক্ষণ থেকে এতক্ষণের মধ্যে ডিসিশনটা নিয়ে নিব। সো গিভ ইউর সেলফ এ ফিক্সড টাইম। এক্সাম্পল, 5 থেকে 10 মিনিট টু অ্যানালাইজ এ সিচুয়েশন। যে কোনো সিচুয়েশন আসলে এটা আপনি সারাদিন যাবৎ চিন্তা করবেন না, বা 1 ঘন্টা যাবৎ চিন্তা করবেন না, আপনি 5 থেকে 10 মিনিট টাইম দিবেন নিজেকে। ঠিক আছে, এই ব্যাপারটা আমার সাথে ঘটে গেছে, আমি এখন 5 থেকে 10 মিনিটের নিয়ে ভাববো, এর বেশি ভাববো না। ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, এবং এই ডিসিশনটা এই সময়ের মধ্যে মানে এই চিন্তাটা শেষ করবেন, শেষ করে আপনি পরের কোনো কিছুতে মুভ করবেন। তারপরেরটা, প্র্যাকটিস মাইন্ডফুলনেস। এটা খুবই ইম্পর্টেন্ট, এই মাইন্ডফুলনেস ব্যাপারটা। ফোকাস অন দ্য প্রেজেন্ট মোমেন্ট। আমি বলি, পাস্টেও থাকা যাবে না, ফিউচারেও থাকা যাবে না, প্রেজেন্ট মোমেন্টে থাকতে হবে। আপনি যদি পাস্টে থাকেন, পাস্টের যে চিন্তাগুলো, পাস্টের প্রাপ্তি অপ্রাপ্তি, পাওয়া না পাওয়া, দুঃখ আনন্দ বেদনা, সব কিছুই আপনাকে একটা ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে পাস্টের চিন্তাটা। আর ফিউচারে কি হবে, ফিউচারে আপনি দুঃখ পাবেন নাকি কষ্ট পাবেন, আনন্দ পাবেন নাকি বেদনা পাবেন, ফিউচারের সেই চিন্তাটা আপনার মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি করবে। সো আপনি ফিউচার নিয়েও চিন্তা করা বাদ দিবেন এবং পাস্ট নিয়েও চিন্তা করাটা বাদ দিবেন, প্রেজেন্টে থাকতে হবে, বি ইন দ্য প্রেজেন্ট। ঠিক আছে? সো এটা একটা মূল মন্ত্র। সো আর মাইন্ডফুলনেস ব্যাপারটা কি, আপনি যখন যে কাজটা করতেছেন সেটাই মনোযোগ দিয়ে করবেন। সাপোজ এখন এই ভিডিওটা দেখতেছেন, আপনার আশেপাশে কি হইতেছে না হইতেছে এটা কোনো ব্যাপার না, আপনি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। কারণ আপনি ভাত খাইতে বসছেন, আপনি মুখের মধ্যে ভাতটা নিলেন, ভাতটার স্বাদটা কেমন লাগতেছে এটা আপনি অনুভব করার চেষ্টা করেন। তরকারিটা নিলেন, তরকারিটার মধ্যে লবণ ঠিক কতটুকু হয়েছে, ঝাল ঠিক কতটুকু হয়েছে। মাছটা মুখের মধ্যে নিলেন, মাছটাকে আসলে তৈলাক্ত লাগতেছে কিনা। মানে এই যে আপনি মাইন্ডফুলনেস, যে জিনিসটা করতেছেন, যে কাজটা করতেছেন, আপনার ফুল মানে পুরোপুরি মনটা ওই দিকেই নেন, ওই দিকেই ড্রাইভ দেন। ঠিক আছে? সো এইভাবে এটা হচ্ছে মাইন্ডফুলনেসের একটা প্র্যাকটিসের ব্যাপার। সো আরও অনেক তো মানে বৈজ্ঞানিক প্র্যাকটিস আছে। আপনি ডিপ ব্রিদিং করতে পারেন, মেডিটেশন করতে পারেন, বা গ্রাউন্ডিং এক্সারসাইজ করতে পারেন। কিন্তু আমি যেগুলো বললাম এইটাও কিন্তু কাইন্ড অফ মাইন্ডফুলনেস। বা আপনি এই মুহূর্তে একটা ফুলের ঘ্রাণ নিতেছেন, আপনি মনটা শুধু ওই দিকেই ফোকাস রাখেন, ফুলের ঘ্রাণটাই সুন্দর করে নেন। ঠিক আছে? সো মাইন্ডফুলনেস ব্যাপারটা হচ্ছে এটা, আমরা যখন যে কাজটা করব সেটাই সম্পূর্ণ মনোযোগ দিয়ে করব। ঠিক আছে? আচ্ছা, এই কাজটা, এই মাইন্ডফুলনেস করলে আপনার কী হবে? ইটস হেল্প রিডিউস টু আননেসেসারি থট অ্যান্ড গ্রোথ। মাইন্ডফুলনেস, মন যখন আপনার একদিকে ফোকাস থাকবে, তখন আপনার যে মানে অযৌক্তিক বা অদরকারি যে চিন্তাভাবনাগুলো আছে, সেই চিন্তাভাবনাগুলো কিন্তু আপনার মধ্যে আর গ্রো ইউজুয়ালি করবে না। আমাদের পরের পয়েন্টটা কি? ডিস্ট্রাক্ট ইউরসেলফ। যখন এই ওভার থিঙ্কিংয়ের ব্যাপারগুলো আসবে, তখন আপনি ওই চিন্তা থেকে বের করে নিয়ে আসার জন্য নিজেকে কোনো কিছুকে বিজি করে ফেলবেন। আপনি হয়তো একটু হাঁটা শুরু করবেন, বা স্পিডে দৌড়ানো শুরু করবেন, বা এক্সারসাইজে চলে যাবেন, বা অন্য কোনো কাজে আপনি ব্যস্ত হয়ে যেতে চেষ্টা করবেন। যখন আপনার মধ্যে ওভার থিঙ্কিংয়ের সেই যে প্যাটার্নগুলো যেটা বললাম, সেই ট্রিগার পয়েন্টগুলো যখন আসবে, সো আপনি অন্য কিছুতে ব্যস্ত হয়ে যাবেন। আচ্ছা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি পার্টিকুলারলি আপনার মেন্টাল ক্লাটার এটা হেল্প করে, যেমন দৌড়ানো, হাঁটা চলা করা, বা এক্সারসাইজ, বা অন্য কোনো কাজে আপনি ব্যস্ত হয়ে যাবেন। মূল আলাপ, রাইট ইট ডাউন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেইন পয়েন্ট।
এতক্ষণ আমরা যেগুলো বললাম সব ব্যাপারগুলো ইম্পর্ট্যান্ট, কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট ওভার থিঙ্কিংকে চ্যালেঞ্জ করার সেটা হচ্ছে রাইট ইট ডাউন। আপনি একটা সাদা পেজ নেবেন, সেই সাদা পেজের মধ্যে আমি বলি আপনি যখন চিন্তা করতেছেন তখন আপনার ব্রেনের মধ্যে কিন্তু লাইনগুলো এইভাবে এইভাবে যাইতেছে, এইভাবে যাইতেছে, এলোমেলোভাবে ব্রেনের মধ্যে লেখা হইতেছে। কিন্তু আপনি যখন সেই চিন্তাটা, যে জিনিসটা নিয়ে ওভার থিঙ্কিং আপনার মধ্যে হচ্ছে, সেই চিন্তাটা যদি আপনি খাতার মধ্যে সাদা পেজে আপনি লিখতে পারেন, সাদা পেজে লিখতে পারেন লাইন বাই লাইন, আমি এটা চিন্তা করতেছি, ডায়েরি লেখার মতো, এটা চিন্তা করতেছি, তাহলে আপনার ব্রেনের মধ্যে যে জটগুলো খায়া গেছে সুতা পেঁচাইতে সেই জটটা কিন্তু খুলে কলম দিয়ে খাতার মধ্যে চলে আসবে। এবং এইটা সবচাইতে বেশি হেল্প করে। আমি নিজেও একজন ওভার থিঙ্কার, আমি লিখে দেখছি। আমি যখন ওভার থিঙ্কিং আমার মধ্যে যখন আমাকে এই ব্যাপারটা খুব পীড়া দেয়, কষ্ট দেয়, তখন আমি লিখতে বসি। ঠিক আছে, আমার মাথায় যে চিন্তাটা আছে লিখতে বসি, লেখার পর আমি এখানে দুইটা পার্ট দিই। একটা হচ্ছে এখান থেকে যে ব্যাপারগুলো এই মুহূর্তে আমি ডিসিশন নিতে পারবো বা সমাধান করতে পারবো, আর যে ব্যাপারগুলো আমি এই মুহূর্তে সমাধান করতে পারবো না বা ইনস্ট্যান্ট আমি কিছু করতে পারবো না। এরপর যে চিন্তাগুলো আমার জন্য এখান থেকে ভালো, আর যে চিন্তাগুলো ভালো কিন্তু আমি কোনো কিছু করতে পারতেছি না, বা নেগেটিভ ইমোশন, যে ব্যাপারগুলো পজিটিভ ইমোশন এই চিন্তার, এবং এই চিন্তার নেগেটিভ ইমোশন। তারপর আমি এই যে ভালো, যেটা আমি ইনস্ট্যান্ট করতে পারবো না, এবং পজিটিভ ইমোশন, নেগেটিভ ইমোশন, এইগুলোর উপর বেস করে তারপর আমি ডিসিশন নিই। সো আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার রাইট ইট ডাউন। যখন ওভার থিঙ্কিং হবে আপনার মাথার মধ্যে, যখন চিন্তা ভাবনা পেঁচায় যাবে, একটা সাদা পেজ নিয়ে আপনি লিখতে বসে যাবেন বা ডায়েরি লিখবেন। এইটা সবচেয়ে বেশি হেল্প করবে আপনাকে। তারপর আমরা যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিমিট ইনফরমেশন ইনটেক। হ্যাঁ, যারা ওভার থিঙ্কার তারা খুব ভালো রিসার্চার, কারণ তারা সবসময় চিন্তা করে যদি এটা না হয় এটা হয়, এটা যদি এরকম না হয় ওইরকম হয়, তখন তারা ইনফরমেশন গ্যাদার করতে প্রচুর ইনফরমেশন গ্যাদার করে ফেলে। এবং সেই ইনফরমেশন যে কোনো বিষয়ে, যে কোনো ঘটনাতে, যে কোনো সম্পর্কে, এই ইনফরমেশন গ্যাদার করতে গিয়ে তারা আসলে প্রচুর কনফিউজড হয় এবং ডিসিশন নিতে পারে না। অ্যানালাইসিস করতে তারা অ্যানালাইসিস প্যারালাইসিসে ভোগে। এটা আরেকটা টার্ম, অ্যানালাইসিস প্যারালাইসিস, সেটা আমরা আরেকটা ভিডিওতে বলবো, হোয়াট ইজ অ্যানালাইসিস প্যারালাইসিস। আমি এটা শর্টে বলি, প্যারালাইসিস একটা পার্ট অবশ, ডান পাশ প্যারালাইসিস, বাম পাশ প্যারালাইসিস, সহজ বাংলাতে এইভাবেই বলে। যে পাশটা প্যারালাইসিস থাকে ওই পাশ দিয়ে তো সে কোনো অ্যাক্টিভিটি করতে পারে না বা ফাংশনিং থাকে না, কাজ করতে পারে না। সো অ্যানালাইসিস প্যারালাইসিস বা ডিসিশন প্যারালাইসিস সে অ্যাকচুয়ালি ডিসিশন নিতে পারে না, বা অ্যানালাইসিস করতে আর করতে পারে না, ব্যাপারটা এমন আর কি, বা একটা খিচুড়ি পাকায় ফেলে। সো আপনাকে অ্যাকচুয়ালি ইনফরমেশনের লিমিটটা, কতটুকু আপনি ইনফরমেশন নেবেন, কতটুকু নেবেন না, এটা একটা লিমিট থাকতে হবে। সেই লিমিটটা ক্রস করা যাবে না। ইনফরমেশন যদি আপনি বেশি নিয়ে নেন, তাহলে আপনি ওভার থিঙ্কিং থেকে এটা আরও বড় দিকে, অ্যাংজাইটি, স্ট্রেস, ওই দিকে চলে যাবে। আচ্ছা, টক ইট আউট, কথা বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আপনার মধ্যে ওভার থিঙ্কিং ব্যাপারটা ভর করবে, তখন অবশ্যই আপনি কথা বলবেন কার সাথে। আপনার যে বন্ধুটা নন জাজমেন্টাল এবং খুবই আন্তরিক, সে বন্ধু হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, যে কেউ হতে পারে। সো এবং ইভেন মেন্টর হতে পারে, এবং সাইকোলজিস্ট হতে পারে, আপনার থেরাপিস্ট হতে পারে। সো ইউ হ্যাভ টু ডিসকাস ইউর থট টু ইউর ফ্রেন্ড, ইউর মেন্টর, ইউর থেরাপিস্ট, যারা আপনাকে অ্যাকচুয়ালি একটা ক্ল্যারিটি প্রোভাইড করতে পারবে। ঠিক আছে, সো টক ইট আউট, কথা বলাটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপর টেক অ্যাকশন। ওভার থিঙ্কিংটা কেন হয় আমি বলি। ওভার থিঙ্কিংটা মূলত হয় আপনি খুবই সুন্দর চিন্তা করেন, খুবই সুন্দর প্ল্যান করেন, কিন্তু কোনো কাজ করেন না, এই কারণে ওভার থিঙ্কিং হয়। আপনি এটাও একটা কজ যে আপনি প্ল্যান করেন গুছায় যে এটা করবো, ওটা করবো, কিন্তু আপনি অ্যাকশন নিতে পারেন না ঠিকমতো। আপনার শব্দগুলো খুব সুন্দর হয়, প্ল্যানগুলো খুবই সুন্দর হয়, কথাগুলোও সুন্দর হয়, কিন্তু শেষ দিয়ে গিয়ে কাজটা পূর্ণতা পায় না। সো স্মল অ্যাকশন বা ছোটো ছোটো স্টেপে কাজ করাটাও কিন্তু আপনার জরুরি। সো আপনি ছোটো ছোটো স্টেপ নিয়ে কাজ করা শুরু করবেন, এই ওভার থিঙ্কিংটা আস্তে আস্তে কমবে, হোপফুলি। আচ্ছা, সো স্মল স্টেপ নেওয়া শুরু করবেন, আস্তে আস্তে ব্যাপারগুলো সলভ হবে। স্মল স্টেপ নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। প্র্যাকটিস সেলফ কম্প্যাশন। বি কাইন্ড টু ইউর সেলফ, নিজের প্রতি নিজে দয়াশীল হইতে হবে। যারা ওভার থিঙ্কার তারা প্রচুর পারফেকশনিস্ট চিন্তাভাবনা মাথায় রাখে, এবং যে ব্যাপারটা তাদের নিজেদেরকে নিজেরাই প্রচুর কষ্ট দেয় তাদের চিন্তা দিয়ে। এটা যদি এরকম হইতো, কেন হইলো না এরকম তো হইতে পারতো, এটা যে আমি করবো, এটা যদি এরকম হয়ে যায়, এই যে এই চিন্তাটা কিন্তু তাদেরকে মানসিকভাবে প্রচুর চাপে রাখে এবং তাদেরকে প্রচুর কষ্ট দেয়, পীড়া দেয়, তাদেরকে আহত করে, ব্যথিত করে। সো ইউ হ্যাভ টু কাইন্ড টু বি ইউর সেলফ। আপনাকে আপনার নিজের প্রতি দয়াশীল হইতে হবে, আপনাকে নিজের প্রতি নিজে কম্প্যাশনেট হইতে হবে।
ঠিক আছে? সো দ্যাটস দ্য থিং। এই কাজগুলো যদি আপনি করেন, আমরা আশা করতে পারি আপনি ওভার থিঙ্কিংটাকে একটা মানে গোছানো পর্যায়ে নিয়ে আসতে পারবেন। এবং সবগুলো পয়েন্ট যদি আপনার দ্বারা মানা সম্ভব নাও হয়, আপনি যে কাজগুলো করবেন সেটা হচ্ছে অন্তত প্যাটার্ন বা ট্রিগারটা বোঝার চেষ্টা করবেন, কোন ধরনের চিন্তা বা কাজে মানে ঘটনা ঘটলে আপনি ওভার থিঙ্কিংয়ে চলে যান, এটা বোঝাটা ইম্পর্টেন্ট। এবং যখন ওভার থিঙ্কিং হয়, আপনি চেষ্টা করবেন সাদা একটা পেজে লিখে আপনার যে থট আছে, চিন্তা আছে, সেটাকে চ্যালেঞ্জ করতে। আমি যে চিন্তাটা করতে সেটাকে আসলে হেল্পফুল কিনা, এটা পজিটিভ ইমোশন নাকি নেগেটিভ ইমোশন, এটার পজিটিভ কি নেগেটিভ কি, এই ডিসিশনটা এখানে কী কী আমি ইনস্ট্যান্ট চেঞ্জ করতে পারবো, কী কী ইনস্ট্যান্ট চেঞ্জ করতে পারবো না, যেটা চেঞ্জ করতে পারবো না সেটা নিয়ে চিন্তা করে তো কোনো লাভ নাই, তাই না? এবং সো এই যে আমি যে স্টেপগুলো বললাম, এবং স্মল অ্যাকশন নেওয়াটা, শুধু কথা বলেই থেমে থাকা যাবে না, অল্প অল্প করে কাজ শুরু করতে হবে। মনে রাখবেন, একদিন সবই হয়, কিন্তু একদিনে হয় না। আস্তে আস্তে শুরু করেন, একদিন সবই হয়ে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং কমেন্টে জানাবেন এরপর আপনারা কোন টপিক নিয়ে জানতে চান আমার থেকে। আল্লাহ হাফেজ।